নমস্কার, গল্প অল্প স্বল্প বাই অনামিকা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প খারাপ মেয়ে। গল্পকার শচীন দাস। 5:17 লোকালটা হুড়মুড় করে এসে স্টেশনে দাঁড়াতেই মেয়েটি ভিড় সরিয়ে এদিক ওদিক করে নামছে। পরনে সেই সাদা শাড়ি, কপালে সবুজ টিপ ও পায়ে ফিতে বাঁধা স্যান্ডেল। কাঁধের ব্যাগটা সামলে নিচে নেমে সোজা তরবরি এগিয়ে যাচ্ছে। ধান্য পা বাড়ালো। আজ অনেক দিন পর ওকে দেখল সে, এবং দেখেই চমকে উঠেছে। প্ল্যাটফর্মের শেষ দিকে লাইন পেরোলেই ভ্যানের সারি পরপর দাঁড়িয়ে আছে। বিকেলের দিকে কাজ ফেরত মানুষজন তড়িঘড়ি সেখানে গিয়ে হামলে পড়ে। আগে ভাগে না পৌঁছলে ভ্যান বড় একটা পাওয়া যায় না। তখন অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলই ক্লান্ত হওয়া। দ্রুত পায়ে এগিয়ে লাইন পার হলো মেয়েটি। পার হয়েই তড়িঘড়ি ভ্যানের সারিতে। এবারে ভ্যান একটা ধরবে সে। ধরলেই সোজা মণ্ডলপাড়া। ধান্য পিছু নিল। চৈত্রর শেষ। সকাল থেকেই গনগনে তাপটা সারাটা দিন ধরে আগুন উগড়ে দিয়েছে। এই বিকেলে এখন ঠান্ডা হওয়ার চেষ্টা করলেও গুমোট ভাবটা মরেনি। গায়ে ও গলায় তাই প্যাচপ্যাচে ঘাম। জামা যেন গায়ের সঙ্গে লেগে গায়ে সেটের বসে রয়েছে। ধান্য এগিয়ে গেল, কিন্তু লাইন পার হয়ে বাঁদিকে ঘুরতে গিয়েই থমকে দাঁড়ালো। মেয়েটি তাকে দেখে ফেলেছে। আপনি? ধান্য হাসলো একটু বোকার মতো। চিনেছ তাহলে? ও মা, চিনব না? এক রাত্রি রইলাম না আপনাদের বাড়িতে। আপনার মা আমাকে নিয়ে গেলেন, খাওয়ালেন, থাকতে দিলেন। তারপর আবার অফিস, আপনাদের বাড়ি থেকেই তো গেলাম। আপনার মা না থাকলে সেদিন যে কি হতো। তা মাসিমা কেমন আছেন? ধান্য চুপসে যায়। চকিতে হাতটা অজান্তেই নিজের মাথায় চলে গিয়েছিল। এখন তাতে হাত ঘোরাতে থাকলো। ভীষণ ধারালো, এখনো খড়খড় করছে। চুল গজাতে বোধহয় আরও 2-3 দিন। খেয়াল হতেই মেয়েটি চমকে উঠল। ছি ছি, তাই তো, আমারই খেয়াল করা উচিত ছিল। তা কবে গেলেন? মেয়েটি থমকে দাঁড়ালো। মেয়ে নয়, নাম একটা ছিল, কি যেন দিশা। হ্যাঁ, দিশাই তো, নাকি দিশারি। ধান্য ঠোঁটে তখন বিষণ্ণ হাসি। হাসি ঝুলিয়েই বলল, এই তো পরশু কাজ গেল। কি হয়েছিল? কি জানি, ডাক্তার তো বলল মাথায় রক্ত উঠেছিল। মেয়েটি চুপ। ইস, সময়ও পাননি বোধহয়। সময় মতো ডাক্তার দেখাতে পারলে। ধান্য মাথা নাড়ল, এবং তারপরেই তার প্রশ্ন, কিন্তু তুমি এতদিন পরে? ধান্য জিজ্ঞেস করে, ও মা, ছিলাম না তো, পুরী গিয়েছিলাম অফিসের বন্ধুদের সঙ্গে। আপনি পুরী গিয়েছেন? না। মাথা নাড়ে ধান্য। তারপর জানায়, মায়ের খুব যাওয়ার ইচ্ছে হয়েছিল। ইস, আহারে, শেষ ইচ্ছেটা পূর্ণ হলো না। দিশারি চোখ ছলছলে। ভ্যান ছিল 2-3টে, তারই একটা যাবে মণ্ডলপাড়ায়, বাকিগুলো অন্যদিকে। দ্রুত গিয়ে দিশারির জন্য একটা জায়গা দখল করলো ধান্য। করেই ডাকলো, কই এসো, তাড়াতাড়ি চলে এসো। মেয়েটি পা বাড়ায়, বাড়িয়ে এসে বসে। আর বসতে না বসতেই ভ্যানটা ছেড়ে দেয়। কিন্তু অবাক হওয়ার পালা এবার দিশারির। বলবো করেও অবশেষে বুঝি বলেই ফেলল, আপনি বুঝি ওদিকে যাচ্ছেন নাকি? যদি যাই? ও মা, ভালোই তো, বেশ কথা বলতে বলতে যাওয়া হবে। হালকা একটা হাসিতে চোখ তুলল মেয়েটি। ধান্য যোগ করল, সেই সঙ্গে বাড়িটাও দেখা হবে। আহা, বাড়ি আবার কি, আপনাদের মতো তো আর গোছানো নয়, মাথা গোজার একটু জায়গা। দিশারির ঠোঁটে তাচ্ছিল্য একটা। ঠোঁট উল্টে বলল, 1 কামরার 1খানা ঘর মশাই, সঙ্গে 1 ফালি বারান্দা। ওই তাতেই দেখুন না, পরিষ্কার 800। ইলেকট্রিক আবার আলাদা ধরাতে হয়। তাই? তা নয় তো কি। আহা, তবুও বাড়ি তো। হ্যাঁ, তা অবশ্য বাড়ি বলতে পারেন। আর ওই বাড়িতে মা ছোট বোনকে নিয়ে গাদাগাদি করে থাকা। ভাগ্যিস আমি সবসময় থাকি না। থাকো না? কই আর থাকি, অফিসের কাজে প্রায় তো এদিক ওদিক।
বলতে গিয়ে আর চোখে একবার তাকিয়ে দেখে দিশা। ধান্য জানায়, যেন মার কিন্তু খুব ইচ্ছে হয়েছিল যাওয়ার। আমাকে কতবার বলেছিল চল না মণ্ডলপাড়ায়, সে তো আর এমন কিছু বেশি দূরে নয়। ওমা তাই? তা এলেন না কেন মাসিমাকে নিয়ে? কি করে আসবো? হ্যাংলা নাকি? সেই যে বলে গেলে আসবে, তারপর থেকে তো। চোখ ঘুরিয়ে নিল দিশা। তাকালে কি জানি যদি চোখে চোখ পড়ে যায়। ভ্যান ছুটছিল, এবড়ো খেবড়ো রাস্তা, চাকা পড়ে ভ্যানেও তাই লাফাচ্ছে, ফলে শরীরেও তাই অনবরত ঝাঁকুনি। পেছনে বসার এই এক অসুবিধে। হাতে রুমালটা তুলে গলা মুছল একবার দিশা, এরপর মুখ। ধান্যর নাকে একটা গন্ধ উড়ে এলো। গন্ধটা সুন্দর। একটা গর্তে চাকা পড়ে যাচ্ছিল। খানিকটা লাফিয়ে উঠতেই এবার আর নিজেকে সামলাতে পারল না দিশা। পলকেই ধান্যর হাঁটুটা চেপে ধরে নিজের পতন রুখল। রুখতেই সামান্য একটু হাসি ঠোঁটে। বাবা, পড়েই যাচ্ছিলাম। তা যাবে না? যা রাস্তা! মণ্ডলপাড়ার এদিকে আর পিচই পড়েনি বহুকাল। বাড়ি নেওয়ার আর জায়গা পেলে না? ও মা, পেলে তো। মুখ ফিরিয়ে ধান্যকে দেখে আবার চোখ সরিয়ে নেয় দিশা। হাতটা তুলে নিয়েছিল। ধান্যর নজরে পড়েছিল কবজিতে সরু চামড়ার ফিতের বাঁধা একটা ঘড়ি শুধু। মা দেখেই সেদিন হাতটা তুলে নিয়েছিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখে জানিয়েছিল, বয়াস্থা মেয়ে, শুধু ঘড়িতে কি মানায়? দু কাচা চুরি পড়তে কি হয়? চাকরি তো করো। ভয় পেয়েছিল কি দিশা? তবে কেন যেন চুপসে গিয়েছিল, কি জানি, হয়তো সংসার সামলে সেসব আর হয়ে ওঠে না। যেন মায়ের তোমাকে না খুব পছন্দ হয়েছিল, বলেছিল বউ করতে হয় তো এমন মেয়েকেই করা উচিত। কিন্তু আমার কপালে কি আর তেমন জুটবে? আমি তাকাতেই বলেছিল, তাকাচ্ছিস কি? তোর গলায় কেন মালা দেবে রে এমন মেয়ে? দেখতে সুন্দর, চাকরি করে। আচ্ছা বলো তো, এসব কথার কোনো মানে হয়? চাকরি না হয় করি না, কিন্তু আমার তো একটা দোকান আছে, দোকানে তো একটা আয়ও আছে নাকি? ধান্য বলে যায়। দিশা চমকে ওঠে। তার গালে একটু লজ্জার ছোপ। নজর সরিয়ে চোখ তখন আর এপাশ ওপাশে দূরের মাঠে ঘুরছে। ধান্য বলতেই থাকলো, তবে মুখ্য তো নই, পাস একটা দিয়েছি, মাধ্যমিকের সার্টিফিকেটও আছে, জানো তো। কেন, মা বলেছিল না সেদিন? মোবাইলে একটা ফোন বেজে যাচ্ছিল। চটপট ব্যাগ খুলে মোবাইলটা বার করে কি দেখলো একবার দিশা, তারপরে কানে তুলে কাকে কি বলল, বলেই তারপর সেটা আবার ব্যাগে। মায়েদের অনেক ইচ্ছে হয়, তা সব ইচ্ছে কি সবসময় পূরণ হয়? দিশা তাকাচ্ছে আবারও আর চোখে একবার। তা অবশ্য ঠিক, কিন্তু আজ আপনি এলেন যে, দোকান খোলেননি? না, পরশু মায়ের কাজ গেল, দোকান বন্ধ রেখেছি কদিন, কাল থেকে আবার খুলব। এই দেখো, দুবেলা স্টেশনে যাই, ট্রেনে উঠি ও নামি, অথচ আপনার দোকান দেখাই হয়ে ওঠেনি। তা দেখবে কেন, আমাদের কি আর মনে আছে? বিপদে পড়েছিল তাই। এমা ছি ছি, এমন বলতে পারেন না। আমি কিন্তু মেচির গলা ধরে এলো। ধান্য ততক্ষণে সামলে নিয়েছে। না না, আসলে কি জানো, মা কিন্তু তোমার কথা বলতো মাঝে মাঝে, যদি আসতে মাঝে একদিন, কি যে খুশি হতো। দিশার চোখে অস্বস্তি। অস্বস্তিটা ঢাকার জন্যই বুঝি ব্যাগ থেকে মোবাইলটা বার করলো সে। ফুটফুট করে নাম্বার টিপেই ফোন করলো আবার কাকে। হ্যাঁ মা, আমি দিশা বলছি। হ্যাঁ হ্যাঁ, আসছি, এসে পড়েছি, সঙ্গে একজন আছে কিন্তু, ধান্যদা, সেই যে মাসিমার কথা বলেছিলাম না, বিপদে পড়ায় সে রাত্রে তাদের বাড়িতে টেনে নিয়ে গিয়েছিলেন, ওই তারই ছেলে, জানো মা। মাসিমা আর নেই, কী যে কষ্ট হচ্ছে শুনে থেকে। মাকে ফোন করলো দিশা, সুবর্ণময়ীকে, করেই সংযোগটা ছিন্ন করে মোবাইলটা ফের তার ব্যাগে। ধান্য লক্ষ্য করেছিল মোবাইলটা রাখতেই মনে পড়ল, তা সেদিনও খবরটা জানিয়েছিল এই মোবাইলটাই ধান্যর মায়ের কানে তুলে দিয়েছিল। হঠাৎ বলেছিল সুবর্ণময়ীর সঙ্গে একবার কথা বলবে। তা মা জানিয়ে দিয়েছিল, চিন্তা নেই দিদি, মেয়ে আপনার জলে পড়েনি, আমার বাড়িতেই নিয়ে এসেছি। তা না হলে আজ যা অবস্থা, যাওয়ার মতো নয়। ভ্যান কোথায়? তারপরে রাস্তার পরিস্থিতিও তো ভালো নয়, শুনেছেন তো। শুনবে কি, ধান্য নিজেই কি জানতো নাকি? মাকে নিয়ে গিয়েছিল দক্ষিণেশ্বর,
ফেরার সময় স্টেশনে নামতেই চোখে পড়ে সব থমথমে। আর ওই তখনই কানে আসে পরিস্থিতি ভয়ঙ্কর। 2 পার্টিতে মারামারি হয়েছে, তা থেকেই খুনোখুনি ও অগ্নিসংযোগ। 5টা বাড়ি পুড়েছে, ফলে সব বন্ধ। কারফিউ জারি করা হয়েছে। ভ্যান চলা তো দূরের কথা, ওদিকে যাচ্ছেও না কেউ। তা না গেলেও অনেকেই যে যার মতো ব্যবস্থা একটা করে নিয়েছিল। সমস্যা অবশ্য ধান্যদেরও ছিল না, থাকবে কি করে? স্টেশনের গায়েই বাড়ি, নেমেই তাই পথে যাচ্ছিল। কিন্তু যেতেই পারল না ওই মেয়েটির জন্য। মেয়েটি প্রায় কান্নায় ভেঙে পড়েছে। এখন সে যাবে কি করে? তারপরে রাতও হয়েছে অনেক, প্রায় 8টা। মা শুনে আর করে কি? কোথায় যাবে, কোন পাড়া ইত্যাদি শুনে অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলে নিজের বাড়িতেই নিয়ে যাবে সে। মেয়েটিকে বলাতে মেয়েটি একদিকে যেমন আশ্বস্ত, অন্যদিকে তেমনি আবার চিন্তায় পড়ে। এদিককার খবর মা নিশ্চয়ই জেনে গিয়েছে। এখন চিন্তায় চিন্তায় কেবল ঘরবার করছে। কি করে যে ফিরবে মেয়েটা? বাইরে গেলে তো বলেই যায়, কিন্তু ফেরার কথা থাকলে? অতএব সে রাতটা ধান্যদের বাড়িতে কাটিয়ে দিল দিশারি। কিন্তু এই যে এসে গিয়েছি, এই যে দূরে খিরিস গাছটা। ঘাড় পেছনে ঘুরিয়ে দিশা জানালো, ওরই তলায় নামবো, ওটাই মণ্ডলপাড়া। হ্যাঁ মশাই জানি, এসেছি তো 2-1 বার। এসেছেন? বাহ, আসবো না? ছেলেবেলায় থেকেই তো কত জায়গায় ঘুরে বেড়াতাম। মুখ ফিরিয়েছিল ধান্য। তাকিয়ে খিরিস গাছটাই দেখছিল সে। স্কুলের বন্ধুদের সঙ্গে সাইকেল ভাড়া করে এই গাছটা পর্যন্ত একসময় আসতো। তবে এতটা বড় ছিল না তখন গাছটা। একেবারে তাকাতেই টের পেল বড় হতে হতে এতদিনে ঝাঁকড়া হয়ে আকাশ অন্ধকার করে বুড়োদের মতো যেন ঝুঁকে পড়েছে। তারই তলায় কাঠের খুঁটির সঙ্গে একটা টিমটিমে লালচে আলো। আলোটা অল্প অল্প হাওয়ায় দুলছে। খিরিস পাতায় নেমে পড়েছিল, নামতেই ভাড়াটা মিটিয়ে দিল ধান্য। দিতেই হা হা করে উঠল দিশা। এ কি করলেন? এটা কিন্তু ঠিক হলো না। কেন? প্রথম দিন আমাদের এখানে আসছেন। আসছি তো নিজের ইচ্ছেতেই, তুমি তো আর বলনি। ওমা, বলার আর সুযোগ পেলাম কই? দিশা অপ্রস্তুত দেখে এই দেখাই তো হলো এতদিন পর। ঠিক আছে বাবা, আরেকদিন তাহলে আমার ইচ্ছে আসতে বলবো আপনাকে, ঠিক তো? দিশার ঠোঁটে সামান্য হাসি। সে বড় আড়ষ্ট হয়ে যায়। তা একদিন নয়, এরপরে আরও 2-3 দিন এ বাড়িতে আসা হলো ধান্যর। তখন তার হাতে এক দিন এক একটা জিনিস। দিশা দেখলেই মৃদু ক্ষোভে মুখ ভারী করত। আবার এসব কেন? কিন্তু ভালো লাগতো দিশার মায়ের, সুবর্ণময়ী। বেশ, কিন্তু ছেলেটা কি চমৎকার ব্যবহার। একদিনের কথা, প্যাকেট একটা নিয়ে গিয়েছে ধান্য। নিয়েই নিশাকে ডেকেছে। নিশা দিশারই ছোট বোন, বছর 7 বয়স, খুবই পুটপুটে, কথা বলে খুব। ধান্য এলেই তার সঙ্গে কত যে কথা, কত গল্প। তা সেদিন ধান্য তারই হাতে প্যাকেটটা দিয়ে জানালো, যাও দিদিকে দাও, গিয়ে এটা বলো পরিয়ে দিতে। এই প্যাকেটে একটা জামা আছে, আমার বানানো। কি জামা? কি তা গিয়েই দেখুন। এবং দেখতে গিয়েই দিশা অবাক। সেদিন আর কোনো অসন্তোষ প্রকাশ করেনি, বরং বোনের গায়ে পরিয়ে বোনকে নিয়ে এসে দাঁড়াতেই সে উচ্ছ্বসিত। ও মা, কি সুন্দর! এটা আপনি বানালেন? আমারই তো পড়তে ইচ্ছে করছে। তবে পড়ো। হ্যাঁ, আমার জন্য পড়ার বয়স আছে। কেন, বাড়িতে পড়বে? আমি না হয় বানিয়ে দেবো একটা। ধ্যাৎ, লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় দিশা। যখন পড়ার বয়স ছিল তখনই কেউ দিল না। না বাবা না, সস্তার জামা পরেই তো বড় হয়ে উঠলাম। চোখ বুজে একটু ছলছল করে উঠল দিশা। ধান্যর নজর এড়ালো না। সেই একদিন, তারপর আরও একদিন। তখন ধান্যর জোড়াজুড়িতে দিশা গিয়েছিল তারই সঙ্গে খালপাড়ে, এবং নির্জনে গিয়ে বসতেও হয়েছে। বসে কথা বলে তখন ধান্য টুকটাক তার উত্তরও দিয়েছিল দিশা। তখন আবার পাল্টা কথায় মজে গিয়েছিল বুঝি ধান্য।
কখনো তার নিজের কথা, কখনো বা আবার দিশারই কথা। ধান্য শুনেছে নিশার জন্মের কিছুদিনের মধ্যেই দিশার বাবা মারা যায়। ওই তারপর থেকেই তো যুদ্ধ। প্রথমে মা এখানে ওখানে এবাড়ি ওবাড়ি কাজ করতে করতেই তোর মেয়ে দুটোকে বড় করে তুলল। তা এরপর দিশা যখন শাড়ি ধরেছে ওই তখনই সংসারের ভার সেই তুলে নিল কাঁধে। বাবার এক বন্ধু এসেছিল, সেই নিয়ে গিয়ে কাজটা দিল। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিল দিশা। তার উপর চটপটে চাকরিতে জয়েন করতে তাই কোনো অসুবিধে হয়নি। এখন সেই চাকরির সুবাদেই মায়ের মুখে সামান্য হাসি। তা এমন হাসি বুঝি আমি ফোটাতে পারি না? দিশা চমকে ওঠে। চটপট সে মুখ ঘুরিয়ে নেয়। তার বুকটা হু হু করে ওঠে। চোখ সরিয়ে এপাশে ওপাশে তাকাতে তাকাতে সে উঠে পড়ে। পায়ে পায়ে এগোয়, ফলে ধান্যকে উঠতে হয়। এ কি, এরই মধ্যে উঠলে? বাড়ি ফিরতে হবে না? যাবে তো, আমি না হয় পৌঁছে দিয়ে আসবো। আর তোমার দোকান, সেখানে কে পৌঁছবে তোমাকে? কেন তুমি? খুব না? বলতে গিয়েই দিশার বুকে ভয়। বুকটা ঝপ করে নাড়া দেয়। ভয় হয় তার, আবার এক ধরনের কষ্ট। বুকের ভেতরে কান্না জমতে থাকে দিশার। সে ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে কান্না আর বাঁধ মানে না। ঘরে ঢুকেই কান্নায় ভেঙে পড়ে সে। তখন মা আসে, বোন আসে, কিন্তু কান্নার উৎস আর ধরতে পারে না তারা। না পারলেও মায়ের চোখে কিন্তু সন্দেহ। তবে কি ধান্যকে ভালোবেসে ফেলেছে মেয়েটা? তা ফেললে তো ভালোই, এত ভালো ছেলে। একবার সে নিজেই না হয় দিশাকে বলবে। কিন্তু সেটা কি ঠিক হবে? দেখাই যাক না ওরা কি করে। তাছাড়া সকালে বেরিয়ে ফিরতে ফিরতে রোজই প্রায় রাত হতো দিশার। তখন প্রায় পালিয়ে ফিরে দিশা। তবু দেখা হয়তো করা যেত ধান্যর সাথে, কিন্তু করতে চাইতো না দিশা। কি জানি, এড়িয়েই গেল এমনি কটা দিন। কিন্তু এড়ালেই কি এড়াতে পারে? একদিন বুঝি সেই ধরাই পড়ে গেল। ধরে ফেললো অবশেষে তাকে ধান্য। কি হলো, কোথায় গেলে বলো তো? প্ল্যাটফর্মের শেষে এসে দাঁড়িয়েছিল। দিশা যেতেই খপ, ঠিক ধরে ফেললো ওকে ধান্য। কোথায় আবার? বলতে গিয়েই দিশা চুপ। বুকের ভেতরে কোথাও যেন বরফ পড়তে থাকে। হাত পা সব নিমিষেই ঠান্ডা হয়ে যায়। আজ দেখা না হলে কালই তোমাদের বাড়ি যেতাম। বাড়িতে? হ্যাঁ, কেন? দিশা থমকে দাঁড়িয়েছিল। ধান্যর কথায় আর স্থির থাকতে পারল না। না, কি যে হলো, ইচ্ছে করেই তাকে আঘাত করে বসল। তা বাড়িতে যাওয়ার কি আছে? আমার কি কাজ থাকতে পারে না? রোজই আসতে হবে? চুপসেই যায় বুঝি ধান্য। দিশার এমন রূপ বুঝি সে দেখেনি কোনোদিন। তখন ধান্য জানায়, ঠিক আছে তাহলে যাও, রাতও তো হয়েছে অনেকটা। বলে ফিরতেই যাচ্ছিল, ফিরতে দিল না ওকে দিশা। বাবা, রাগ কত! দাঁড়াও। তা ধান্য ফিরতেই দিশার গলায় নেমে এলো। বলো, কি বলছিলে? সুর একেবারে নরম দিশার। ধান্য বলল, কাল তোমার জন্মদিন না? জন্মদিন? বারে, তুমিই তো বলেছিলে আমাকে। হ্যাঁ, তা বলেছিলাম, তবে আমার নিজেরই তা মন নেই। বলতে গিয়েই দিশা চুপ। এত মনে রেখেছে ধান্য। মুহূর্তেই দিশার বুকটা হু হু করে ওঠে। কান্নায় বুঝি আর নেমে আসবে এক্ষুনি। দাঁড়িয়েই ছিল, চারপাশে তাকিয়েই দিশা বলল, চলো ওদিকে যাই। ওদিকে বলতে যে খাল পার সেটা এখন জানে ধান্য। আরও 2-3 দিন ওখানে গিয়েছিল তারা। তার মতো দিশারও যে খাল পাড়টা ভালো লেগেছে তা জানে একরকম ধান্য। জ্যোৎস্না উঠেছিল, খালের কালো জলে তার একটা প্রতিবিম্ব এসে পড়েছিল। সেদিকে তাকিয়ে ধান্য দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, বসল না আর সেখানে। আর চোখে তাকাচ্ছিল দিশা। কিভাবে শুরু করবে ঠিক যেন ভাবতে পারছিল না। বলল, এবার কোনো রকমে কি হলো? কথা বলছো না? তুমিই বলো না। এতদিন পর দেখা হলো,
ইচ্ছে হচ্ছিল না, তবুও নরম হলো বুঝি দিশা। মানুষটাকে সে অপমান করে বসেছে, তাকে ফেরায় কি করে? ধান্যর কাছে এলেই যে কেমন করে সব গোলমাল হয়ে যায় ওর। আকাশের গোলাকার চাঁদটা আরও উপরে উঠে এসেছিল। দিশা চুপ করে আছে দেখে ধান্যই শুরু করলো। আজ কতদিন পর দেখা হলো বলো তো? আমি তো রোজই অপেক্ষা করি, ভাবি এই বুঝি দেখা হয়, কিন্তু না হবার পরে বুঝেছি অফিসের কাজে আটকে গেছো। চাপ আছে বুঝি? না না না, ক্ষোভের পাশাপাশি একটা কান্নাও একটু আলগা হয়ে চোখের কলি তুলছিল। এক সময় ঝপ করে কান্না ভাঙা গলাতেই দিশা সেখানে বসে পড়ল। বসেই হাঁটুর ওপরে মুখ ঠেকিয়ে কান্নাটা গোপন করার চেষ্টা করল। অবস্থা দেখে ধান্য বসে পড়েছিল। সামান্য পরেই বলল, এটা এনেছিলাম, নেবে কি? দিশা চোখ ফেরালো না। কি হলো? কি? এটা রাখো। হাত বাড়িয়ে দিশার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দিল ধান্য। অনেক কষ্টে মুখ ফিরিয়েছিল দিশা। জিজ্ঞেস করলো, কি এটা? খুলেই দেখো না। কি বলো না? খুলল না তবুও দিশা। তার মুখ তখনও থমথমে। তখন নিজেই তা হাতে নিয়ে খুলে ফেলল ধান্য, এবং খুলেই সেটা দিশার দিকে বাড়িয়ে দিল। কিন্তু ধরতেই চমকে উঠেছিল বুঝি দিশা। আকাশে সাদা ঝকঝকে মায়াবী আলোটা আরও উজ্জ্বল হয়ে পচা খালের জলে ঘোরাফেরা করছিল। দিশা তাকিয়ে থমকে গেল। ধান্যর হাতে লাল টুকটুকে একটা ব্লাউজ। এমা, এসব আবার কিনলে কেন? কেন? বিরক্ত হলো একরকম দিশা। কিনবো কেন? তবে আমি বানিয়েছি। তুমি? চমকে তাকালো দিশা। বিস্ময় খানিকটা সময় ধান্যর দিকেই তাকিয়ে রইল সে। কেন, পছন্দ হয়নি? কি বলবে? মুখ নামিয়ে নেয় দিশা। এত কষ্টেরও ওর ভেতরে একটা বিস্ময় ভাব কাজ করে যাচ্ছিল। সে বানিয়েছে, কিন্তু মাপ পেল কি করে? জিজ্ঞেস তো আর করা যায় না। তবে ভাবতে গিয়েও দিশা বড় লজ্জায় পড়ে গেল। কিন্তু পড়লেও লজ্জাটা তার বেশিক্ষণ স্থায়ী হলো না। কি করেই বা হবে? আজ যে ওর মনটা খুবই চঞ্চল, কিছুই আর ভালো লাগছিল না। কাল বাদে পরশু আবারও সেই বাইরে বাইরে। বেশ কিছুদিন পরে যখন আবার ফিরে আসবে, তখন আর দিশা ওর নিজের ভেতরেই নেই। বুড়ো একটা শকুন তাকে নিয়ে যেন ছিঁড়ে খিঁড়ে খাবে। এতদিন তবুও এসব মেনে নিয়েছিল, কিন্তু ধান্যর প্রেমে তাকে সব গোলমাল করে দিয়েছে। চুপচাপই ছিল। ধান্য কাছে সরে এলো। পছন্দ হয়নি না? কি বলবে দিশা? সে একরকম চুপ করেই রইল। তখন ধান্য আর কথা বাড়ালো না, আস্তে আস্তে উঠে পড়ল। চলো এবারে উঠি। এবং নিঃশব্দে উঠে দাঁড়ালো দিশা। ব্লাউজটার প্যাকেটটা ঢুকিয়ে রেখেছিল আবার ধান্য। ভ্যানে ওঠার আগে সেটা আবার চেয়ে নিল দিশা। তারপর নিঃশব্দেই একবার ধান্যর দিকে তাকালো। ধান্য কি ওকে খুব ভালোবাসে? বোধহয় তাই। সে কারণে কখনো যে ধান্যকে আপনি থেকে তুমিতে নামিয়েছে সে নিজেই টের পায়নি। কিন্তু এখন তুমির পরে আর এগোতেও ভয়। দিশা তবুও তাকিয়ে রইল অনেকক্ষণ। অবস্থা আবছা অন্ধকারে ধান্যর মুখই সে দেখল অনেকটা সময়। তারপর বলল ফিসফিস করে, তুই আমায় খুবই ভালোবাসো না? পক পক করে ভ্যানটা হর্ন বাজছিল। দিশা উঠে বসতেই ভ্যানটা ছেড়ে দিল। আর একটু দাঁড়ালে ধান্য হয়তো কিছু বলতো, কিন্তু শোনা হলো না দিশার। আবছা অন্ধকারে ফাঁকা মাঠটা ছেড়ে পিচ রাস্তায় উঠতে গিয়েও দিশা লক্ষ্য করলো ধান্য তখনও ওর দিকে তাকিয়ে। এবারে বুঝি সে মুখটা হারিয়ে যাবে। দিশার গলা রুদ্ধ হয়ে এলো। বাড়ি ফিরে আর মনে ছিল না, কিন্তু মধ্যরাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। মশারির মধ্যে থেকে নেমে এলো দিশা। অন্ধকারেই ঘরের মধ্যে হাতড়াতে হাতড়াতে তার ব্যাগটা খুঁজল। পেয়ে গেল সেইটাই, যে প্যাকেটটা খুঁজছিল। পায়ে পায়ে বারান্দায় গেল।
সুইচ টিপে অল্প আলোর বাল্বটা জ্বেলে নিয়েছিল। তারপর পরনের ম্যাক্সিটা সরিয়ে ব্লাউজটা পরল সে, এবং পরতেই বিস্মিত, এত সুন্দর বানালো কি করে ধান্য, কি ভালো ফিটিংস, মাপেও কোনো গোলমাল নেই, কিন্তু মাপটা তা জানলো কি করে? ভাবতে গিয়ে বড়ই লজ্জায় পড়ে গেল দিশারি, এবং এরপরেই কি মনে পড়ায় তার চোখের কোল ভরে উঠল জলে। আজ সারাদিন এমনি অনেকবারই জল এসে গিয়েছিল চোখে, কিন্তু নিপুণ দক্ষতায় তাই সামলেছে, কিন্তু এখন আর পারল না। সব জল নেমে এলো একসঙ্গে স্রোতের মতো, প্রবল ধারায় তাকে ভাসিয়ে নিয়ে গেল। হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল দিশারি। না না, এ হয় না, এ হয় না ধান্য, আমি বড় নষ্ট হয়ে গিয়েছি, নষ্ট মেয়ে মানুষ, একটা খারাপ মেয়ে। তুমি আমাকে ভুলে যাও ধান্য, একদম ভুলে যাও। শব্দ পেয়ে উঠে এসেছিল সুবর্ণময়ী। বারান্দার লাইট চোখে পড়ায় অবাক হলো, তার চেয়েও অবাক হলো মেয়ের কথা শুনে। মেয়ে এসব বলে কি? বুক কেঁপে উঠেছিল সুবর্ণময়ী। মেয়ের কাছে যেতে গিয়েও থমকে দাঁড়ালো, থরথর করে তিনিও কাঁপছেন। সংসার সামলাতে গিয়ে মেয়ে নিজেকে বলি দিয়েছে, কিন্তু বোঝেনি তো প্রেম কখনো এসে যাবে জীবনে। কিন্তু এখন পা বাড়িয়েছিল, কিন্তু বাড়াতে গিয়েও পিছিয়ে নিল সুবর্ণময়ী। ভয় হলো মেয়ের কাছে যেতে। সংসারে সুখ দেখতে গিয়ে মেয়েকে বুঝি বুঝতে পারেনি, যদি